নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল মেগা ফাইনাল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচে মেন ট্যাকটিক্যাল লড়াই বা কি ব্যাটেল কাদের মধ্যে হতে চলেছে, কোন প্লেয়ারগুলোর এগেনস্টে কোন প্লেয়ারগুলো ম্যাচ আপে আসতে পারে, সেইগুলোই আমাদের এই ভিডিওর আলোচনার টপিক। মানে একটা ট্যাকটিক্যাল আলোচনা ফাইনাল ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে করবো। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হবে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো যদি আমরা মেন টপিকে যাই, তো সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, দুটো দলের দিকে যদি আমরা তাকাই, একটা ব্যাপার তো ক্লিয়ার যে দুটো এমন দল যারা কিন্তু টি-20 ক্রিকেটটাকে বর্তমান যুগে যেরকমভাবে খেলা উচিত সেইভাবে খেলে এই জায়গাতে পৌঁছেছে। আইপিএল এর 1 নম্বর এবং 2 নম্বর দল পয়েন্টস টেবিলের, তারা ফাইনাল খেলছে, দুটো বেস্ট টিম ফাইনাল খেলছে। এবার সেখানে ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল এর সব থেকে ভালো টিম। তবে দ্বিতীয় যদি কোনো টিমটা সব থেকে ভালো ক্রিকেট খেলে থাকে, প্রথম দিকে আর অবশ্যই ছিল, পরের দিকে এসে কিন্তু সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং তারা কিন্তু ডিজার্ভিংলি ফাইনালটা খেলছে। এবং যেই জিনিসটা বলছিলাম যে টি-20 ক্রিকেটটাকে বর্তমান সময়ে যেরকমভাবে খেলা উচিত সেই আর কি রুলটা কিন্তু ফলো করেছে এই দুটো ফ্র্যাঞ্চাইজি। তারা কিন্তু সুপার অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, যেই জিনিসটা আমরা দুই দলের ওপেনারদের থেকে দেখেছি। হায়দ্রাবাদকে তো দেখেইছো যে তারা কিন্তু একের পর এক রেকর্ড ভেঙেছে। আইপিএল এর সব থেকে হাইয়েস্ট স্কোর সেটা করেছে, তারপরে আবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে আবার সব থেকে হাইয়েস্ট স্কোর করে দিয়েছে 287। সেইগুলো তারা করেছে সৌজন্যে ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের দুরন্ত ব্যাটিং, তার সঙ্গে সঙ্গে হেনরিক ক্লাসেন। তো একটা ফিয়ারলেস ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু আমরা হায়দ্রাবাদের একদম টপ অর্ডারের থেকে দেখেছি। সেম জিনিসটা আমরা কলকাতার থেকেও দেখেছি। সুনীল নারায়ণ, ফিল সল্ট সেটা করে গিয়েছে, এবং গুরবাসকেও বর্তমান সময়ে এসে সেই দায়িত্বটাই দেওয়া থাকবে। তো সেই জায়গাতে কিন্তু ফিয়ারলেস ক্রিকেট খেলেছে দুই দল, দুই দলের ব্যাটিং ভালো হয়েছে। তো ব্যাটিং তো দুই দলই মারাত্মক করেছে, ব্যাটিং নিয়ে কথা হবে না। বাট বোলিং এর কথা বললে হায়দ্রাবাদের বোলিং একটু হালকা লেগেছে, বাট তারা সেটাকে ম্যানেজ করে কিন্তু ফাইনাল অব্দি এসে গিয়েছে। তবে উল্টো দিকে কলকাতার বোলিং ভালো, বেশ দারুণ একটা বোলিং অ্যাটাক কলকাতার কাছে আছে, ভ্যারাইটি আছে। যদিও এই ভালো বোলিং অ্যাটাক কিন্তু খুব একটা যে প্রথম দিকে ভালো বোলিং করছিল সেরকমটা না, তারাও রান খাচ্ছিল। বাট সেই পাঞ্জাব ম্যাচে যেটা একটা রেকর্ড রান চেস ছিল, সেই ম্যাচের পর কিন্তু কেকেআর বোলাররা নিজেদের ভুল সূত্রে দারুণভাবে ফিরে এসেছে, তারপর থেকে দারুণ বোলিং করেছে, এবং বর্তমান সময়ে কলকাতার বোলিংটাকেও আইপিএলের অন্যতম সেরা লাগছে। এবং সেখানে কেকেআরের বোলিংয়ে কিন্তু ভ্যারাইটি আছে, আর সেখানেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিংয়ের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের একটা মেন লড়াই কিন্তু এই ফাইনালে হতে চলেছে। আবারও কিন্তু ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের আটকানোর প্ল্যানিং নিয়ে যদি আমরা আলোচনা করি, সেই নিয়ে কোয়ালিফায়ার 1-এর আগে আলোচনা করেছিলাম, ডিটেলে আলোচনা করেছিলাম যে অভিষেক শর্মার মতো প্লেয়ারকে কিন্তু উইকেটে বল রাখতে হবে, তাকে বেশি রুম দিলে হবে না, এবং সেই জায়গা থেকে তাকে আউট করার জন্য দেখতে হবে। সেম কিন্তু ট্রাভিস হেডের এগেনস্টে মিচেল স্টার্কের রেকর্ড খুব ভালো, তাকে কিন্তু অস্ট্রেলিয়ান ডোমেস্টিক ক্রিকেটে মিচেল স্টার্ক কিন্তু বেশ কয়েকবার বোল্ড করেছে, মিডল স্ট্যাম্পে বল ফেলে আউট সুইং করে অফ স্ট্যাম্পে মেরেছে, যে জিনিসটা বারবার করেছে, এবং সেই সেম জিনিস কোয়ালিফায়ার 1-এ করেছে। এবং একদম প্রথম ম্যাচে মনে আছে কলকাতার সঙ্গে কিন্তু একদম প্রথম যে ম্যাচটা হলো, ট্রাভিস হেড কিন্তু খেলেনি, এবং এরকমই শোনা যায় যে স্টার্ক নাকি ট্রাভিস হেডের দুর্বলতা জানে বলে প্রথম ম্যাচে নাকি কামিন্স ট্রাভিস হেডকে নামায়নি। কামিন্সের মাথায় বুদ্ধি আছে, যাই বলার নাই বলো। তো সেখানে দুই মাইটি অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড বনাম মিচেল স্টার্ক, সেটাই ফাইনালের অন্যতম একটা আকর্ষণ হতে চলেছে। কারণ মিচেল স্টার্ক কিন্তু আগের দিনও তাকে শূন্যতেই আউট করেছে, এবং ট্রাভিস হেড কিন্তু মিচেল স্টার্ক বল করতে এলেই ওইটার জন্য দেখবে যে মিচেল স্টার্ক হয়তো আউট সুইংয়ের জন্য যাবে, এবং সেই সময় ব্যাটটাও সে সেইভাবে নিয়ে গিয়ে আগের দিন একটা এমন বল ছিল, ব্রিলিয়েন্ট বল ছিল, মানে বলটা হাওয়ায় সেভ নিচ্ছিল, বাট পরে কিছুটা সোজা যায়, এবং ট্রাভিস হেড আউট সুইংয়ের জন্য খেলতে গিয়ে বোল্ড হয়ে যায়। তো সেই জিনিসটা তার মাথায় কিন্তু ঘুরবে, এবং আগের দিনও কিন্তু ট্রাভিস হেডকে আমরা রাজস্থানের সঙ্গে একদম তার পুরোনো ছন্দে পাইনি, একটু স্ট্রাগল করেছে, একটু টিমিড ছিল, যেটা নর্মালি আমরা ট্রাভিস হেডের থেকে দেখি না। তো একটুখানি কিন্তু বর্তমান সময়ে ট্রাভিস হেড স্ট্রাগল করছে বলাটা ঠিক হবে না, বাট একটুখানি দেখে শুনে খেলছে। উল্টো দিকে অভিষেক শর্মাও কিন্তু লাস্ট দুটো ম্যাচে কোয়ালিফায়ার 1 এবং কোয়ালিফায়ার 2-তে কিন্তু বড় রান পায়নি। আর হায়দ্রাবাদ টিমটার ব্যাটিং ভীষণ শক্তিশালী সেটা আমরা বলছি, বাট এই ব্যাটিংটা কিন্তু মেনলি খান তিন চারেক প্লেয়ারের উপর ডিপেন্ড করে থাকে। তো সেই জায়গাতেই ট্রাভিস হেড, অভিষেক শর্মা তারা মেন প্লেয়ার, তাদেরকে তাড়াতাড়ি আউট করতে পারলে যেই দায়িত্বটা অবশ্যই মিচেল স্টার্ক এবং বৈভব আরোরার উপর থাকবে, তাদেরকে কিন্তু আউট করার জন্য দেখতে হবে। এবং মিচেল স্টার্ক কিন্তু আগের দিন প্ল্যান বলছিল, মানে ম্যাচের পর এসে, যে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডকে রুম দেওয়া যাবে না, মানে উইট দেওয়া যাবে না, তাদেরকে কিন্তু উইকেট টু উইকেট বল রেখে বল করার জন্য দেখতে হবে, এবং সেখান থেকে তাদেরকে আটকানোও সম্ভব এবং উইকেটও নেওয়া সম্ভব। তবে সেই জায়গাতেই তারা দুজন আউট হয়ে গেলে কিন্তু নতুন এখন সমস্যা হচ্ছে রাহুল ত্রিপাঠী কিন্তু ফিরে এসে ব্রিলিয়ান্ট ক্রিকেট খেলছে, এবং কেকেআরের এগেনস্টও আগের দিন অবশ্যই মিচেল স্টার্ক থেকে আউট করে দিয়েছিল, বাট রিভিউ নেয়নি, তারপর ত্রিপাঠী 50 করে। আগের দিনও রাজস্থানের এগেনস্টে ভীষণ ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলেছে, তো সেখানে ত্রিপাঠীর উইকেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে, এবং ত্রিপাঠী কিন্তু এমন একটা প্লেয়ার যে কিন্তু স্পিনও ভালো খেলে। সেই জায়গাতে ত্রিপাঠীর সামনে মিচেল স্টার্ক, সেটা আবারও একটা কিন্তু ম্যাচ আপ হতে পারে।
ইভেন কিন্তু ত্রিপাঠীর সামনে আন্দ্রে রাসেলকেও নিয়ে আসা যেতে পারে। রাসেলেরও রেকর্ডটা কিন্তু ত্রিপাঠীর এগেনস্টে ভালো, হর্ষিত রানাকেও ট্রাই করা যেতে পারে। ফাস্ট বোলিং দিয়ে কিন্তু ত্রিপাঠীকে আউট করার জন্য দেখতে হবে। যদিও বরুণ চক্রবর্তী বা সুনীল নারায়ণের স্পিনের কোয়ালিটি অনেকটা হাই, বাট সেখানে ডেফিনেটলি ত্রিপাঠী একটা ডেঞ্জার হতে পারে। মার্করামকেও এনেছে, যদিও মার্করাম এই সিজন সেই লেভেলের ফর্মে নেই। হোপফুলি তার ব্যাড রানটাই কন্টিনিউ হবে, ভালো খেলে দিলে আর কি করা যাবে। এবং দেন সব থেকে বড় থ্রেট হচ্ছে হেনরিক ক্লাসেন। এবার হেনরিক ক্লাসেনের যে তুমি পার্টিকুলারলি কোনো উইকনেস আছে সেটা খুঁজে পাওয়া মুশকিল। হেনরিক ক্লাসেন ভালো ফর্মেও আছে, যেভাবে মারছে, মানে আগের দিন সুনীল নারায়ণকে একটা 6 মেরেছিল, কালকে বোধহয় চাহালকে একটা 6 মেরেছিল, মানে জাস্ট দাঁড়িয়ে থেকে বলটাকে তুলে দিল, 6 হয়ে গেল। তো সেখানে হেনরিক ক্লাসেন অবশ্যই কিন্তু একটা ডেঞ্জার হতে চলেছে, কারণ এমন একজন রেয়ার বিদেশি ব্যাটসম্যান যে কিন্তু স্পিনও খুব ভালো খেলে, স্পিনের এগেনস্টে ইজিলি বড় বড় 6 মারতে পারে। এবং সেই জায়গাতেই কলকাতার কাছে নারায়ণের 4টে ওভার, ভরুণের 4টে ওভার, এই 8টে ওভার কিন্তু ব্যাংকের মতো, এবং সেই ব্যাংকে কিন্তু লুট করার ক্ষমতা ক্লাসেনের কাছে আছে, তো তার উইকেটটা নিতে হবে। তো এবার দেখো, ক্লাসেনের এগেনস্টে পার্টিকুলার সেরকম কোনো প্ল্যান নেই, ভালো বল করতে হবে। যদি ভালো বল মেরে দেয় কি আর করা যাবে, হাততালি দিয়ে আবার পরের বলটা করতে হবে। তো সেখানে ভালো বল করে তাকে আউট করার চেষ্টা করতে হবে। মিচেল স্টার্ককে নিয়ে আসতে পারে যদি তার ওভার থাকে হাতে, একটা ইয়র্কার মেরে দেখতে পারে, মাঝে মধ্যে হয়ে যায়। তো অ্যাকচুয়ালি না, যে প্রথম ম্যাচটা হলো কোয়ালিফায়ার 1, তার আগে আমি একটু মানে ভিজুয়ালাইজ করছিলাম যে স্টার্কের বলে হেড ওইভাবে বোল্ড হবে, আর ওটা হয়েওছে। সেখানেই কালকে ফাইনালে ভাবছি যদি একটা ব্রিলিয়ান্ট স্টার্ক ইয়র্কার মেরে দেয়, মেরে কাউকে আউট করে দেয়, সেটা ক্লাসেন হতে পারে, হেড হতে পারে, কি সুন্দর না হয় ব্যাপারটা। বাট স্বপ্ন তো দেখাই যায়, সত্যি কি হয় সেটাই এবার দেখা যাক। তো সেখানে ক্লাসেনের এগেনস্টে ওটাই, যে ভালো বল করতে হবে, করে আউট করার জন্য দেখতে হবে। তবে সেরকম পার্টিকুলার কোনো ম্যাচ আপ নেই, বাট ভাবছি যে বরুণ চক্রবর্তী ভালো ফর্মে আছে, তাকেই কিন্তু ভরসা করা যেতে পারে, অথবা রাসেলকে এনে তার গোল্ডেন আর্মটা ইউজ করার জন্য দেখা যেতে পারে। তো এগুলোই কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিংয়ের এগেনস্টে কলকাতার বোলিংয়ের কিছু স্ট্র্যাটেজি হতে পারে। তবে উল্টো দিকের কলকাতার ব্যাটিংটাও কিন্তু অতটাই স্ট্রং, এবং তাদের এগেনস্টেও কিন্তু হায়দ্রাবাদের বোলিংয়ের অতটা ভালো ম্যাচ আপ নেই। সেই জায়গাতে কলকাতা কিন্তু ব্যাটিং অনেকটা এগিয়ে থাকবে, যদিও ভুবনেশ্বর কুমারের হয়তো গুরবাজ বা নারায়ণের এগেনস্টে বলতে পারো যে রেকর্ড হয়তো ভালো, ম্যাচ আপ ভালো, তবে সেই জায়গাতে একটু সামলে খেলতে হবে ভুবিকে প্রথম দিকের একটা ওভার, তারপর কিন্তু মেরে খেলা যেতে পারে। এবার গুরবাজকে দেখছিলাম যে অনেকটাই মানে অ্যাক্রোস চলে যাচ্ছে, সেখানে খেয়াল রাখতে হবে যেন ভুবনেশ্বরের এগেনস্টে এলবিডাব্লিউ না হয়ে যায় গুরবাজ, আর নারায়ণকে যেন প্রথম দিকে ইয়র্কার মেরে দিলে একটু সামলে নেয়। তারপর কিন্তু গুরবাজ আর নারায়ণ তারাও ফায়ার করতে পারে। দেন ভেঙ্কটেশ রিসেন্টলি ফর্মে ফিরেছে, এবং ভেঙ্কটেশেরও কিন্তু কেকেআর হয়ে নকআউটে খুব রেকর্ড ভালো। 2021 ফাইনালেও কিন্তু ভেঙ্কটেশ আয়ার 50 করেছিল, কালকেও যদি করে দেয় তার থেকে বেটার কিছু হতে পারে না। এবং দেন নীতিশ শ্রেয়াস, তাদের কিন্তু বড় দায়িত্ব থাকবে, বিশেষ করে যদি কলকাতা চেস করতে যায়, এবং মাঝখানে যদি ওরকম পাকাপোনা করতে যায় প্যাট কামিন্স, যে অভিষেক শর্মা, শাহবাজ আহমেদকে নিয়ে আসতে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, তারা কিন্তু অ্যাটাক করতে পারে। সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের কিন্তু ভালো মানে ম্যাচ আপস হবে হায়দ্রাবাদের এগেনস্টে। এবং সেখানে আর একটা ব্যাপার হতে পারে যে তোমার নটরাজন, ডেথ ওভার স্পেশালিস্ট হায়দ্রাবাদের, তার এগেনস্টেও কিন্তু রাসেলের রেকর্ড ভালো, তো সেই জায়গাতে রাসেলের মাসেল পাওয়ার আমরা দেখতে পেতে পারি। তো সব মিলিয়ে কিন্তু কলকাতার ব্যাটিং অনেক স্ট্রং আছে। দেন রিঙ্কু আছে, রমনদীপ আছে, হোপফুলি রমনদীপের ব্যাটিং আসবেই না, সেটা হলেই ভালো। রিঙ্কুকেও ফাইনালের আগে যথেষ্ট ছন্দে লেগেছে, হোপফুলি তার সুযোগ এলে সেও সেটাকে ইউটিলাইজ করবে, একটা ইম্প্যাক্টফুল ইনিংস আমরা রিঙ্কুর থেকেও দেখবো। তো সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কিন্তু ভালো আছে, সেই জায়গাতে হায়দ্রাবাদের বোলিংয়ে সেরকম বিশাল কোনো ম্যাচ আপ নেই শুরুর দিকে যদি ভুবনেশ্বরকে সামলে দেওয়া যায়। তবে সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বোলিং দিয়ে যদি হায়দ্রাবাদের ব্যাটিংকে আটকাতে পারে, সেটা কিন্তু ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ফাইনাল জয়ের দিকে অনেকটা এগিয়ে দেবে, এবং হোপফুলি সেটা কলকাতা করতে পারবে। স্টার্ক, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, 4 জনের ওপর বিশাল বড় দায়িত্ব। তার সঙ্গে সঙ্গে দরকার হলে রাসেল, এবং যদি নতুন বলে বৈভব আরোরা উইকেট নিয়ে নিতে পারে, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের জন্য একদম সোনায় সোহাগা হতে চলেছে। বাকি ব্যাটিং আই থিঙ্ক কাজ করবে, ব্যাটিং ভালো কাজই করবে। ফার্স্টে যদি ব্যাটিং আসে 200-র কাছাকাছি স্কোর করার জন্য দেখতে হবে, যদি একদম, হ্যাঁ অবশ্যই পিচ একটু দেখে নিতে হবে, একদম যদি একদম মানে জাতা পিচ হয় ব্যাটিংয়ের জন্য, তাহলে সেটা 170-175 উইনিং টোটাল হতে পারে, নয়তো 200 করে দিলে কিন্তু চাপে ফেলা সম্ভব এরকম একটা হাই ভোল্টেজ ফাইনালে। আর প্যাট কামিন্স ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, তবে যেন আইপিএল ফাইনালটার পর প্যাট কামিন্স এই কথাটা বলতে পারে। তো কামিন্সের মুখ থেকে 10 বছর পর আবারও এই কথাটা শোনার জন্য ওয়েট করছি। তো সেখানে তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, যে তোমাদের কি মনে হয় হেডের উইকেটটা কি আবার মিচেল স্টার্ক নিতে চলেছে, বরুণ চক্রবর্তীকে আবারও একাধিক উইকেট পাবেই ম্যাচে? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।